যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি পড়েছি বাংলা বিভাগে, কিন্তু দোতলাতে যখন আমি ইউজি এবং পিজি পড়ি আমাকে বেশিরভাগ সময় পাওয়া যেত দোতলাতে, এবং বেশিরভাগ সময় পাওয়া যেত মানববাবু স্যারের ঘরে। এবং তারপর এখানে 96 সাল থেকে আমি যাদবপুরে মাস্টারমশাই, তারপর থেকে স্যারের আরো কাছাকাছি ইত্যাদি, এবং সেই স্মৃতিগুলো আমাকে খুবই চারদিক থেকে ঝেপে ধরছিল এবং আক্রমণ করছিল। অনেক অনেক স্মৃতি। তো একটা কথা না বললেই নয়, সেটা হলো মানববাবুর জামা কাপড় নিয়ে কথা হচ্ছিল। মানববাবু একটা আশ্চর্য রকমের নতুন স্টাইলের জামা পরে আসতেন। সেটা হলো অনেকটা ফতুয়ার মতো, কলার আছে ফতুয়া, এবং এখানে দুটো পকেট আছে, মানে জ্যাকেটের মতো। তো আমি একদিন বলেছিলাম এই জামাগুলো তো দারুণ। তখন উনি আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন একে বলে পোকো পোমো শার্ট। সেটা কি জিনিস কিছুই জানো না। পোকো পোমো কামিজ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি পোকো পোমোটা কি বলুন? পোস্ট কলোনিয়াল পোস্ট মডার্ন। এবং মানববাবু পান, যেটার কথা এখন এখানে কিছু আলোচনাই হয়নি আজকে, সে যে কি আশ্চর্য সমস্ত পান, এবং ঢুকে থেকে উনি নানা রকম শোনাতে শুরু করতেন। সেই দিনগুলো সত্যি কিরকম হঠাৎ করে চোখের সামনে আজকে সন্ধ্যে চলে এলো এবং উড়ে গেল। স্যারের সঙ্গে অনেক স্মৃতি। আমি কয়েকটা কবিতা পড়ছি, বলেই রাখি যে এরপরে হিমালয় কয়েকটি অনুবাদ করবে। একটা কবিতা মিলবে, আমরা দুজনেই কথা বলে নিয়েছি, এটা আলাদা আলাদা থাকাই ভালো। হাওয়া দিল যেই অমনি চঞ্চল, লবণ মেশানো জন্মের কালো জল, ভেদ করে ফুটে উঠল যে আরাধনা, তাছাড়া কাঙাল রক্তের সম্বল আর কিছুই ছিল না। এই শতাধিক 8টি নীলোৎপল কোনো মতে শুধু ফুটেছিল তুলে তীরে, জানি না কেমন মলিন না উজ্জ্বল, শুধু জানি তুমি নীলে। বেলা 3টে লাফিয়ে উঠল রক্ত, হাওয়া দিল যেই চৈত্রের বনে বনে, মোহিত নদীর প্রণত সমর্পণে, অমনি কেবল স্বতঃস্ফূর্ত মুক্ত বন্ধ ছড়ালো অনন্ত অঙ্গনে। এই এটা ছোট ছোট অনেকগুলো কবিতা মিলিয়ে শেষ অধ্যায় বলে একটি দীর্ঘ কবিতা আছে। আমি তার দুটি অংশ পড়ছি। প্রথম অংশটার নাম কৈফিয়ত। আমার কেন জানি না মনে হয় স্যার বোধহয় নিজের কথা এবং অনুবাদ সত্তার কথাও এই কবিতাতে বলেছেন। কৈফিয়ত। যখন গলায় কোনো শব্দই আসে না, আমি শুধু অন্য কোনো গলা বেছে নিই, যার স্বর ছিল এতদিন এবং এখনো হয়তো আছে। কেননা উদ্দেশ্য ছিল এতকাল সমস্বরে কথা বলে ওঠা। কাজেই যখন রুদ্ধ নিজের গলার সব স্বর, আমি কথা বলে উঠি অন্যদের অবাধ গলায়। এখানে ফুরুল। গত বছরের দিন কাঙালপনায় কিছু ঘাটতি ছিল, কেননা কাগজ ছিল 7 পাতা, কলমে কালিও ছিল কিছু। এবছর কাগজ এখানে শেষ, আর এইমাত্র কলমের কালি এখানে শুরু। হ্যাঁ, সেটা একটা বড় কবিতা এবং ছোট কবিতা। ওই ঠাকুর
ভজা ভজা আমি একটা ছোট কবিতা বলে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, সবাই লিখতে চাইছে। অচিন্ত সেনগুপ্তর চতুষ্পুত্রের নাম ছিল অর্জুন, তার ডাকনাম ছিল ভজা। তা নিয়ে একটা ছোট পদ্য আমাদের আছে, তাতে অর্জুনকে ভজা বলেছে। এটা পোলিশ কবি ইয়েসি হারাসিমোভিচ, তার একটা কবিতা, ছোট কবিতার অনুবাদ। সবচেয়ে আগে গলা ঝাড়ে পুরনো প্রতিমা, তারপর ঝমঝম বেজে ওঠে উনুন, তারপর কেতলি কা কা করে ওঠে, তারপর লাগাম পরানো হয় টেবিলে, চেয়ারগুলো পাট ওঠে, আর ধোঁয়া তুলে কফি, আর একটা নতুন দিন খাপ থেকে ঘরে তার ছুরি। শেষ যে কবিতাটা পড়বো সেটা অনুবাদ করেছেন হিমাংশু। কে হাসে ওখানে? বুদ্ধ। ওই দেখো, নোয়ার আকাশ ছোঁয়া ব্যাঙের ছাতার মতো কুণ্ডলীর মাঠে বুদ্ধ হেসে উঠেছেন। আবারও আরেকবার, ওই শোনো, হা হা। এ কি কারো খোয়াবের মাঝখানে মুক্তি পায় চিত্তের বিকার, নাকি হাহা হাসি কোনো শুভ নাস্তিকের বিদ্বেষেরই বিকট প্রমাণ? বুদ্ধ পূর্ণিমার রাতে চাঁদের কলঙ্ক কিছু বেশি করে বেড়ে গেল নাকি? নাকি যারা বুদ্ধকে নির্বাণের নির্বেদের মাঝখান থেকে হিল হিল টান দিয়ে বার করে নিয়ে এলো আজ, তারাই নতুন অবতার? কোনখানে শেষ হয় দুঃস্বপ্ন, নাকি তারা অন্তহীন মেগা সিরিয়াল? চলতেই থাকবে শুধু পর্দায়, ঘরের মাঝে, আপিসে, রাস্তায়, কেন্দ্রীয় মন্ত্রণালয়ে, কল্পনার মাশরুমের বিকট উড়ালে। কোথায় দাঁড়ায় তবে সারাক্ষণ ঠায় অপেক্ষায় কৃতান্ত বাস্তব, যার চোখ বিস্ফারিত হয়ে গেছে আতঙ্কে, বিস্ময়ে? নমস্কার। ভয় পাচ্ছি, আপনাদের সবাই খুব মন উড়ু ঘরে ফেরা, ঘরে ফেরার দিন। অনেকদিন, 1 বছর হবে না, কাজে জনান্তিকে, কি কাজ করো তুমি? সবই তো করে থাকি। মূল্য কত বলো? মূল্য মুশকিল। যেমন এই ধরো বিরাট তিল তিল, পূর্ণ জ্ঞান আর অরুচি দেশ ফাঁকি। মূল্য কি তোমার? তা বলা মুশকিল। কি চাও? কিচ্ছু না, তা সবই নিয়ে থাকি। কি তুমি জানো বলো বিরক্তির সীমা? করো কি সত্যতা? স্বপ্ন দেখি খালি, এবং ঘটে আছে বুদ্ধি ভরা ডালি, জাগিয়ে রাত করি উষার রক্তিমা। করতে পারো কিছু? স্বপ্ন দেখি খালি, তাতেই দূর হয় মনোরচিত অমা। কি চাও ঠিক বলো, আত্মমঙ্গল। জানো কি কোনো পথ? তাই তো খুঁজি রোজ। সবচেয়ে ঘিনঘিনে নষ্টামির ভোজ, তাই জ্ঞানের বল খুঁজি অনর্গল। তাহলে কিসে ভয়? সে তার তেজ? তুমি কে?
অভাজন, কেউ না, দুর্বল। কোথায় চলেছ হে? বিলুপ্তির কাছে। সেখানে করবে কি? থাকবো পড়ে মৃত। সেখানে আর নয়, যেখানে অবিনীত দিনের পর দিন বসবো একই নাচে। যাচ্ছ কোনখানে? কবরে নিশ্চিত, কবরে। সেখানে কি মৃত্যু জেগে আছে? কবিতা এত সুন্দর পড়েছে আর বাংলায় পড়েছে। মানবের খুব ইচ্ছে ছিল যে মানবের কবিতা লোকেরা পড়ে। অনুবাদক হতে হতে লোকেরা কোথায় অনেকে ভুলেই গিয়েছিল। মানব সত্যি আসলে কবি ছিল বলেই কবিতার অনুবাদ করত, কবিতার অনুবাদ করে কবি হয়, কিন্তু সেটা পরের কথা। আর মানবের কবিতা আমি যেগুলো অনুবাদ করেছি সেগুলো খুবই নাগরিক কবিতা। মানব লিরিক্যাল লেখক প্রথম দিকে ছিল, কিন্তু পরে আর ছিল না। তার মধ্যেও একটা লিরিক মানবের লেখাতে ছিল, একটা ইন্টেন্সিটি ছিল, বিরাট প্যাশন ছিল। কিন্তু পদ্যকে কবিতা রাদার গদ্যকে কবিতা আর কবিতাকে গদ্য করার একটা যে মানে ম্যাজিক মানবের ছিল, সেই ম্যাজিকটা খুব কম লোকের কাছে আমি দেখি। কাজে মানবের কবিতা একদিক থেকে রিপোর্টিংও হতে পারে, খবরের কাগজের রিপোর্টিং। তারপরে সেই রিপোর্টিং এর হঠাৎ একটা মোড় ঘুরে গিয়ে খানিকটা একটা ছুরির মতন একটা ফলা বেরিয়ে আসে। মানবিক কবিতা আমার ধারণা যে বাংলাদেশ থেকে দু একজন লিখেছেন মানবিক কবিতার উপরে। আমার ধারণা যে এই কবিতাগুলো ভবিষ্যতে পড়া হবে, কেননা মানবের এক ধরনের কি বলবো বাংলায় যাকে বলে নান্দনিক তত্ত্ব যা ছিল, সেটা এখন আস্তে আস্তে আমরা তার কাছাকাছি এগিয়ে যাচ্ছি। বাংলা কবিতায় লিরিকের একটা অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু যে ধরনের লেখা ধর আমি অনুবাদ করেছি সেটা লিরিক্যাল নয়। তো আমি একটা তো পড়লো, সেটা আমার অনুবাদগুলো ভালো হয়নি, আমি ক্ষমা চাইছি। কেননা এইরকমভাবে এত কি বলবো শক্ত এই কবিতাগুলোকে ইংরেজি করা, এবং ইংরেজির মধ্যে এক ধরনের কি বলবো সুর আমি পাই না, যেটাতে আমি যদি বাংলা থেকে অনুবাদ করি তো সেটা খুব তার মতো শোনায়। ফলে সেজন্য ধরো আমি শঙ্খ ঘোষের কবিতা কখনো অনুবাদ করি, কিন্তু মানবের কিছু কবিতা করা যায়, সুভাষ মুখোপাধ্যায়ের করা যায়। আমার খুব দুর্বল অক্ষম অনুবাদ আমি কয়েকটি পড়ে শোনাচ্ছি। আর এই কবিতাটা দিয়ে আরম্ভ করছি, যেটা কবি পড়েছে সেই বুদ্ধের হাসি নিয়ে। এটা হচ্ছে The Buddha laughs. Observe that field full of clouds, of spiraling mushrooms touching the edge of the sky. The Buddha laughs unstoppable. Listen to that booming, exploding laughter. Is this a perverse projection from the heart, a wish that dawns the flesh of a nightmare, or is this boisterous laughter a grotesque display of hatred of a holy atheist? Hot marks of corruption fits the face of the moon. Did they not grow deeper on that full moon night of Buddha's birth? And those who dragged and wrenched the Buddha
out of his nirvana have now become a new incarnations of time's Godhead. These nightmares, where do they end? Or are they TV mega serials running endlessly on screens in rooms, offices, streets, central ministries, in their bizarre mushroom cloud flights? Where can reality now and death, the destroyer of all fames, wait with eyes wide in horror and astonishment? That's one. The other, Manu had a brother who died very young, was a poet, Shuktan Malhotra, who ran a magazine called Spondon. And he died of cancer, lung cancer. It's called Shotur Jibon in Bengali. In English, I just call it a life. Since there is no more than one, life has to invent itself, anew and slowly, even inside of death must life invent. Ambience, diurnal time, streams and encirclements and labyrinths capture all in a tightening net of little spaces. What saves us from that enclosure is an image, ever renewing, created from the self, ceaselessly kneaded, sifted, flattened, banged into a shape. What appears then is not the last of life, for there is always more to come. Other identities, different images, time and again, reminders and meditations that utters, there is, there is, there is. And so there are new possibilities, new directions in life, in words, deeds, festivals, and joyous meetings. Someone thought about all this. He was restless, overflowing with little pleasures, but his aim was certain, forever steady. His poetry, too, was reborn with it. Poetry and prose mottled with flecks of blood. They emit sparks because their aim never strays. Keen burning passions marked his poems. How to connect and come together. They broke the encirclement of his own creations. They vibrated with pulsations of life, not fragments, nor splinters, nor prayers of the imprisoned. What they, when headless bodies danced around him, their blood flowed through his own poems and went to their own destinations, to the Tropic of Cancer. But even these poems were not his last words. Even they are surpassed by his always changing words, poems, and beliefs to their unwavering aim. And I'll read a third one, and that is about Manav's own self. The poem is called in Bangla Sheikh. I have translated it as he because, there's really no gender in Bengali, in third person. So it's called he. He birthed himself out of his own head, which means that he never existed anywhere. He became old and young because time, with its speed ready to pounce, was lurking everywhere, eternally renewing itself in the beehives of our souls.
He flung to the storm all structures, rationales of thought, their skeletons, all his thoughtlessness, but for some the process remained incomplete. For them, they became gorgeous edifices. They had but his rugged huts were built out of rubbish, out of filthy, dingy slums and shacks that rubbed their mats together. A doubt and anguished ambivalence attacks his soul. A hunter is after its prey. But look at others. The others, how clear they are, how glossy everything is for them, how emblazoned with rituals of success, overflowing with transcendent knowledge, and yet all their violent animal traits remain intact within. His own grotesque brain holds everything in it, his bones, skeletal shards, nerves and veins. Atop the memorial collar of his spine stands a clown, an oversized baby who has engraved his forehead with the words, "All fears and that deadly violence, my dear, shut them up within you, because terror glows most brilliant only in the mind and not in the garbage heaps of reality." So the last one I'll read is about the garbage heaps of reality. He wrote a poem in a very prosaic manner about aesthetics. And I call it a savage aesthetics. And this is about a classroom. A lecturer is talking to students. And the lecturer says, remember, poetry too is architecture. Everything else is redundant, except the form, the style, what you call the texture. There is no more to consider or desire. Who is a poet? A technician of words. Words are his life. Robbed of his words, he is living dead, destitute, helpless. What you call meaning only creates meaningless contradictions. It is a dry bone keeping the street dogs busy. Once the conscience of the poet was wounded. At the sight of human misery, they dreamt, had ideals and inspired words. Did that change the world a jot? Finally, it is the words, their placements, their deployment that is left. The words, language. Let the world alone. Let it go where it will. Is there such a man, a madman, left in the world who lives in his dreams? Ideals, mere unicorns. Who knows what forests they range? Or perhaps it is a shriveled fig leaf and is now no more. Be blind or deaf, as Homer and Beethoven. Just be, become. Never forget, a poem is not a carrot. It has no comparison, no analogy. It is what it is. It will never take you anywhere, not to any paradise. Remember what Mallarmé once said to Degas, with a knowing wink and a smile, with words, with words, with words. That is, poetry is only poetry. This is the ultimate uncontested truth. When poetry becomes social, it dies an early death.
then the commentary continues. And so the poetry class, unending, always the same sharp, academic, an exhibition of smug narcissism, full of apt and self-conscious quotations, allusions and message in a voice that plays with a joke or two, calculating, avoiding emotional excess. So stands this hour of aesthetics, an exact reflection of the confidence of the glass and concrete palace that rises on an erased slum or a broken shanty town. After the class, a discussion at the faculty club. The publisher of a new book in tow. Days pass this way, and the Lord be praised, some of our friends have cars, and they rescue us from the crowd, the revolting masses, like a bunch of sheep. Yet, it rains for 59 days. A flood is on the way. Anxious peasants look at the sky. The price of gasoline rises. A war in Israel and the French carry on a nuclear explosion in the Pacific. The poor, the sad, and the homeless return to Bangladesh. Border security tightens. Fire in Vietnam, napalm, the ultimate end of Allende in Chile. Blood fills the coffee of Angola. And in a packed hall, an experimental director descends on us with his existential, spiritual, unstridden play and captures the applause of a brainwashed audience. After all, even in theater, the thing to look for is architecture. Who knows why the young still retreat to the jungle in search of a savage, primeval forest? A jungle now fills our habitation, or maybe the damage is even closer. A savage jungle grows right within our hearts. Who can tell? Thank you.
কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় কাকার, অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় কাকার, জীবন